প্রথম প্রশ্ন হচ্ছে যে ফ্যাটি লিভারের বর্তমান আমাদের জনস্বাস্থ্যকেন্দ্রিক অবস্থানটা কি। জনস্বাস্থ্যকেন্দ্রিক অবস্থান যদি বলি, আমাদের দেশে যে গবেষণাটা হয়েছে সেটা কিন্তু পূর্ণবয়স্ক মানুষদের উপর হয়েছে। আমরা যেটা বলছি যে 4.5 কোটি মানুষ, এটা হলো আমাদের পূর্ণবয়স্ক মানুষদের অবস্থান। আমরা কিন্তু 1 থেকে 18 এটা কিন্তু করাই হয়নি। এই গবেষণাটা বিচ্ছিন্নভাবে করা হয়েছে। কিন্তু আমাদের দেশে যে এই 4.5 কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, এই সংখ্যাটা বেশ বেশি। শিশুরা যোগ হলে আরও কিছু বাড়বে। এবং আমাদের এই সময়ের বিবর্তনে আমাদের যে ইয়াং জেনারেশন, এরা বেশি এফেক্টেড হচ্ছে, এবং নিউ জেনারেশন যারা আসতেছে এরাও এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কেন এই সম্ভাবনাটা? একটা দিক হচ্ছে যে আমাদের জীবনযাত্রার গুণগত মান পরিবর্তন হয়েছে। এখন আমরা আগের চাইতে বেশি সময় শুয়ে বসে কাটাই। এটা আমি সরকারি অফিসে চাকরি করি বা বেসরকারি অফিসে চাকরি করি। আবার একই সাথে আমাদের নিউ জেনারেশন যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারাও আগে আমাদের স্কুল কলেজে খেলার মাঠ ছিল, বিকালে আমরা খেলতে যেতাম, অ্যানুয়াল স্পোর্টস হতো, ক্লাসে আমাদের ডেইলি গেম পিরিয়ড ছিল। এখনকার সময়ে আমরা নিরাপত্তাজনিত কারণে অথবা সুযোগ সুবিধা না থাকার কারণে আমাদের বাচ্চারা বাসা থেকে বেরোচ্ছে না। বিবর্তিত হয়ে আমাদের সময় এখন গ্যাজেটের মধ্যে বিধে গেছে। আমাদের বাচ্চারা বেশিরভাগ সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকছেন, তাহলে তার ওয়ার্কিং টাইম আর হচ্ছে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে না। এই যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম হওয়া, এটা একটা কারণ আমাদের ফ্যাটি লিভার হওয়ার। আরেকটা কারণ হচ্ছে আমাদের খাবারের অভ্যাসেরও পরিবর্তন হয়েছে। আমরা আগে যে পরিমাণ খাবার খেতাম, সেটার চাইতে এখন যে ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস যেগুলি আমাদের অ্যাভেলেবল হয়েছে, এগুলি খাবার কারণে আমাদের নিউ জেনারেশনের বাচ্চারা এফেক্টেড হচ্ছে। আমরা খাচ্ছি কম, আমরা খাচ্ছি বেশি, হাঁটছি কম, সে কারণে আমাদের ফ্যাটি লিভারের প্রবণতাটা বাড়ছে। ফ্যাটি লিভারের এই বিস্তৃতি, আমাদের যে সংখ্যাগত বিস্তৃতি, এটা রিয়েলি এই বিষয়ে আমাদের জাতীয়ভাবেই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তো কেন এই বিস্তৃতিটার মধ্যে আমাদের আরও দাঁড়াচ্ছে যেটা, যে এই ফ্যাটি লিভারের আমাদের দেশের জেনেটিক্যালি এই ইন্ডিয়ান ইথনিসিটি দেখা গেছে যে এদের ফ্যাটি লিভারের প্রবণতাটা বেশি। যে কারণে আমরা যখন গবেষণা করেছি, সারা পৃথিবীতে গড়ে 25% থাকলেও আমাদের এখানে ছিল 33%। পরে অবশ্য নতুন গবেষণায় সারা পৃথিবীতে এখন এটা প্রায় 40%-এ উঠে গেছে। এর কারণ হচ্ছে যে ইউকেতে ওদের গবেষণায় দেখা গেছে বাংলাদেশি অরিজিন ইউকে সিটিজেন যারা, তাদের মধ্যেও ফ্যাটি লিভারের প্রবণতাটা বেশি। তো এটা একটা জেনেটিক ইনফ্লুয়েন্স থাকতে পারে। তাহলে আমাদের যে এই বিস্তৃতি ফ্যাটি লিভারের, এটার কারণের মধ্যে আমরা বলছি যে আমরা কম হাঁটছি, বেশি খাচ্ছি, আমাদের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, আমাদের অর্থনৈতিক উন্নতি হবার কারণে আমরা ক্যালোরি আমরা বেশি কনজিউম করতেছি, আমাদের স্কুলে খেলাধুলার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সুযোগ সুবিধা না থাকার কারণে আমাদের বাচ্চারা খেলতে পারছে না। এই কারণে ফ্যাটি লিভারের প্রবণতাটা বাড়ছে। বাংলাদেশের যে নেশন ওয়াইড যেই প্রিভিলেন্স স্টাডিটা হয়েছে, যেটা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশন হয়েছে, এটা এই বিশ্ববিদ্যালয় থেকে আমার নেতৃত্বে এই গবেষণাটা হয়েছিল। তাতে আমরা পূর্ণবয়স্ক মানুষের মধ্যে 33.8% পেয়েছি। সেই হিসাবে আমাদের 4.5 কোটি। আর শিশুদের ক্ষেত্রে পুরো দেশব্যাপী কোনো গবেষণা হয়নি, আলাদা আলাদাভাবে গবেষণা হয়েছে, সেখানেও আমরা এরকমই পেয়েছি বিভিন্ন গবেষক। আমরা যখন এই গবেষণাটা করি তখন সারা পৃথিবীতে তখনকার হার ছিল 25%, কিন্তু পরবর্তী আজকালকার আধুনিক গবেষণাগুলো এটা 38-40% এরকম গবেষণায় পাওয়া গেছে। বেশিরভাগ মানুষই তো জানেন না তার ফ্যাটি লিভার। আর ফ্যাটি লিভারের যেহেতু সিমটম থাকে না, অতএব তার কষ্ট তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না যে এটার জন্য পরীক্ষা করা হোক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অন্য কোনো কারণে পরীক্ষা করেছেন, তখন তার ফ্যাটি লিভার হয়েছে, অথবা ফ্যাটি লিভারটা অ্যাডভান্স হয়ে সিরোসিস, লিভার ক্যান্সার হয়েছে, তখন ধরা পড়ছে। তা আমরা এই বিষয়ে হেপাটোলজি সোসাইটি আমরা 20 সালে একটা ন্যাশনাল গাইডলাইন তৈরি করেছিলাম। তখন আমরা বলেছিলাম যে এই ফ্যাটি লিভার নির্ণয়ের জন্য সাধারণ আলট্রাসোনোগ্রামই যথেষ্ট। এখন এই পরীক্ষাটা করবে কারা? একটা হচ্ছে কারো ফ্যামিলিতে যদি ফ্যাটি লিভার ডিজিজ থেকে থাকে, লিভার ডিজিজ থেকে থাকে, সে আলট্রাসোনোগ্রাম করে। যাদের ডায়াবেটিস আছে, যারা মুটিয়ে গেছেন, যাদের কোলেস্টেরল বেশি, যাদের প্রেশার বেশি, তারা আলট্রাসাউন্ড করলেই ফ্যাটি লিভার আছে কি নাই এটা ধরা পড়তে পারে। একেবারে এই সহজ পরীক্ষা, অলমোস্ট দেশের সব প্রান্তেই এটা পাওয়া যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে ফ্যাটি লিভার থেকে আমরা কিভাবে এই পুরো জাতিকে রক্ষা করব, এটা ঘাতক ব্যাধি হবার পরে আমরা বলবো যে আতঙ্কিত হবার জন্য নয়। আমরা যে আলোচনা করছি সবগুলি হচ্ছে সচেতন তৈরি করার জন্য। কেন? ফ্যাটি লিভার হলেই আপনি লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হবে তা না। ফ্যাটি লিভারের 10%গুলো অ্যাডভান্স হয়। যদিও আমাদের দেশের গবেষণা, এই বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের গবেষণায় দেখা গেছে
অন্যান্য দেশের চাইতে আমাদের ফ্যাটি লিভারের প্রোগ্রেস, অথবা প্রোগ্রেস বলতে আমি বলছি খারাপের দিকে যাওয়া, এই হারটা বেশি। এটা সারা পৃথিবীতে এতদিন বলতো 10%, এখন পৃথিবীতেও বেড়েছে, আমাদের দেশে এটা প্রায় 25%। তো ফ্যাটি লিভারকে আমার নির্ণয় হওয়ার পরে প্রথম কাজই হচ্ছে আমার এই ফ্যাটি লিভারটা কি অ্যাডভান্স হবে নাকি আমি এই জায়গায় স্থিতিশীল থাকবো, আমার ক্ষতি হবে না। এইটা নির্ণয় করতে পারলে আমরা অনেক মানুষই কিন্তু আমরা এই আতঙ্ক থেকে বেঁচে যাব। এই দিকটা আমাদের বিবেচনায় নেওয়া দরকার। যেহেতু ফ্যাটি লিভার এটা প্রতিরোধযোগ্য একটা অসুখ, এর মধ্যে মূল সমস্যা হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে খাদ্য গ্রহণে, আর একটা হচ্ছে আমাদের শারীরিক পরিশ্রম না করা। খাদ্য গ্রহণ অংশে এবং এই শারীরিক পরিশ্রম অংশে আমাদের আসলে পুরো দেশের বিভিন্ন সেক্টর থেকে এই কাজটা হবার প্রয়োজন, যেভাবে করেছে আমাদের উন্নত বিশ্ব। আপনি যেটা খাদ্যের অংশে বললেন, যেমন বলা হয় যে আমরা যেই খাবারগুলোতে ক্যালোরি বেশি সেগুলিতে ফ্যাটি লিভার হয়। স্পেশালি আমরা বলবো যে মিষ্টি জাতীয় খাবার, সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড, এইগুলির ক্ষেত্রে যেটা করেছে, প্রথমত একটা মোটিভেশন হয়েছে এবং স্কুলের কারিকুলামে বিভিন্ন দেশ এটাকে ইনক্লুড করেছে। ছোট্ট একটা পৃষ্ঠা, গুড ফুড, ব্যাড ফুড, এইগুলো গুড ফুড, এইগুলো ব্যাড ফুড। বাচ্চাকে যদি আমরা এটা শেখাতে পারি যে এটা ব্যাড ফুড, তাহলে এই মোটিভেশন অনেক কাজে লাগবে। আরও কিছু কাজ করেছে, যেগুলির ক্যালোরি বেশি, আমাদের যেই বাজারে যে খাবারগুলো বিক্রি হয়, এই খাবারগুলোর মধ্যে ক্যালোরি মেনশন করে দেওয়া। অনেক উন্নত দেশে আপনি দেখবেন, ইউরোপে গেলে দেখবেন মেনশন করা আছে এই খাবারের কম্পোনেন্টস এই ক্যালোরি এই। আপনি দেখে এটাকে বুঝতে পারবেন যে এটার ক্যালোরি বেশি, আমি মোটা হয়ে গেছি, অতএব এই খাবারটা আমি খাবো না। আমার ডায়াবেটিস আছে, আমি দেখছি যে এর মধ্যে সুগার আছে, আমি এটা খাবো না। তা আমাদের খাদ্যে যদি এরকম মেনশন করা থাকে এর কম্পোনেন্টস এই ক্যালোরি এই, এমনকি রেস্টুরেন্টে ওখানে মেনশন করা থাকে এই মেনুতে আপনার এত ক্যালোরি, তাহলে আমরা এটা থেকে সেলফ একটা ডিসিশন নিতে পারবো যে আমি এটা খাবো কি খাবো না। কোনো দেশে ফ্যাট ট্যাক্স আরোপ করা হয়েছে, যে খাবারগুলোতে ক্যালোরি বেশি, ফ্যাট বেশি, সেখানে একটা পার্সেন্টেজের ট্যাক্স আরোপ করা হয়। এই ট্যাক্সটা আবার হেলথ বাজেটের মধ্যে নিয়ে যাওয়া হয়। আমাদের দেশে এই কাজটা হতে পারে। আরও কিছু কাজ করেছে যেগুলি এই আমাদের স্বাস্থ্যের জন্য হানিকর, স্বাস্থ্য ক্ষতি করবে। যেমন ধরেন সফট ড্রিঙ্কসগুলো, ইউরোপের অনেক দেশে এগুলি গণমাধ্যমে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে এটার পক্ষে আর মোটিভেশনটা না হয়। খাবারের দিক থেকে এই কাজগুলো করা। আরও কিছু কাজ হয়েছে, যেমন গতবার আমরা দেখছি যে গ্লোবাল ন্যাশ ইনস্টিটিউট, যেটা গ্লোবাল লিভার ইনস্টিটিউট, যেটা ইউএসএতে, আমরা ওইটার সাথে কাজ করি। সারা পৃথিবীতে থেকে ওরা মেনু চেয়েছে যে হেলদি মেনু কী হবে। আমাদের দেশ থেকেও আমরা মেনু দিয়েছি, ওদের ওয়েবসাইটে এই মেনুগুলো আছে যে বাচ্চাদেরকে কোন মেনুতে খাওয়ালে তার জন্য হেলদি হবে। আজকালকে আপনারা দেখবেন আমেরিকান হাসপাতালগুলোর ওয়েবসাইটে গেলেও ওই ওয়েবসাইটের মধ্যে গুড মেনুর একটা ব্যবস্থা আছে। আপনি ওইখানে গেলে কি কম্পোনেন্টস আপনি বাসায় খাবার তৈরি করলে এটা হেলদি হবে সেটা শেখানো হচ্ছে, রান্না শেখানো হচ্ছে, একই সাথে এই কম্পোনেন্টস মেনু এবং এটার কী থাকবে যেটা খেলে আপনার জন্য হেলদি হবে। এই মোটিভেশনটা আমাদের চালাতে হবে। এটা গেলে তো খাদ্যের অংশে, একদিকে ফ্যাট ট্যাক্স আরোপ করা, একদিকে কম্পোনেন্টসগুলো বলে রাখা, ক্যালোরিগুলো বলে রাখা, আর ট্রান্সফ্যাট যেটা সেটা তো ডেঞ্জারাস, সেটা আইন করেই বন্ধ করা লাগবে। এই অংশে যদি আমরা পুরো দেশকে অ্যাক্টিভ করতে পারি তাহলে আমরা এটা একটা ভালো বেনিফিট পাবো। আরও কিছু কাজ আমাদের আছে, যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। সেটা যেটা বলা হয় যে আমাদের অ্যানুয়াল স্পোর্টসগুলো বিশ্ববিদ্যালয়ে রাখা দরকার, স্কুল কলেজগুলো রাখা দরকার, ডেইলি গেম পিরিয়ডটা খেলাধুলার জন্য এটা রাখাই দরকার। এই সময় আর কোনো পড়াশোনা না, স্কুল কলেজ ইউনিভার্সিটি খেলার মাঠ ছাড়া হবে এটা কোনোভাবেই হতে পারে না। ইনডোর স্পোর্টস, আউটডোর স্পোর্টস, এটা সাধারণভাবেই কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আমাদেরকে ইনভলভ করতে হবে। আমাদের যে নতুন শহরগুলো হবে সেখানে রাস্তায় সাফিসিয়েন্ট হাঁটার জায়গা রাখতে হবে, এমনকি সাইকেল চালানোর লেনও রাখতে হবে, যেটা অবশ্যই নতুন অনেক জায়গায় হচ্ছে। আপনারা নতুন পূর্বাঞ্চলে গেলে দেখবেন যে প্রত্যেক সেক্টরে হাঁটার জায়গা আছে, সাইকেল লেন আছে। এবং সরকারিভাবেই বলে রাখা, সৃষ্টি করা প্রয়োজন যে প্রতি ওয়ার্ডে একটা করে খেলার মাঠ থাকতে হবে। স্থানীয় সরকার পরিষদের মাধ্যমে এটা বাস্তবায়ন করা যায়। এবং আমাদের যে পৌরসভাগুলো রয়েছে, আমাদের যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে, তারা যখন নতুন প্রজেক্টগুলো নেবে সেই খেলার মাঠগুলো যেন থাকে, খেলার মাঠগুলো যেন পরে বরাদ্দ হয়ে অন্যদের ইয়েতে চলে না যায়। এভাবে যদি পুরোটাই অ্যাক্টিভেট করা যায়। আর এই ফ্যাটি লিভারকে শুধু একাই প্রতিরোধ করে না, ফ্যাটি লিভার কিন্তু একটা ডিজিজ অফ ফ্যামিলি। এই ফ্যাটি লিভার যার হবে, এটার মূল বেসিক প্যাথোলজিটা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স। যার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তার ফ্যাটি লিভার আর্লিয়েস্ট প্রেজেন্টেশন হইতে পারে। এই লোকটারই কিন্তু কয়দিন পরে ডায়াবেটিস হবে, এই লোকটারই কয়দিন পরে
স্ট্রোক হবে, হাইপারটেনশন হবে, কোলেস্টেরল বেশি হবে। অতএব আর্লি যদি আমি ইন্টারফেয়ার করতে পারি, ফ্যাটি লিভার ডিটেকশন করে, তাহলে আমাদের এই অনেকগুলো রোগ থেকে আমরা বেঁচে যেতে পারি। আমরা বলেছিলাম যে ফ্যাটি লিভার ধরতে হলে আপনাকে একটা পরীক্ষা করতে হবে। সহজতম পরীক্ষা হচ্ছে আলট্রাসোনোগ্রাম। এখন কি দেশের 18 কোটি মানুষকে আলট্রাসোনোগ্রাম করতে যাবে? তা না। আমরা যাব যাদের ওজন বেশি, যাদের ফ্যামিলিতে লিভার ডিজিজ আছে, যার ডায়াবেটিস আছে, যার কোলেস্টেরল বেশি, যার প্রেশার আছে, ধরা পড়লো এটা। যখন ধরা পড়লো যে ফ্যাটি লিভার আছে, সাথে এই ফ্যাক্টরগুলো আছে, সাথে এর কমপ্লিকেশনগুলো আছে কিনা আমাদের দেখতে হবে। এর কমপ্লিকেশন কি? লিভারের সিরোসিস থাকতে পারে, লিভার টিউমার থাকতে পারে, কিডনি ফেলিওর থাকতে পারে। এই জিনিসগুলো আমাদের অ্যাসেস করা লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলি থাকবে না, আমরা যদি আর্লি ডিটেক্ট করতে পারি। যখন আমার ধরা পড়লো, তখন আমার করণীয় কী? তখন আমার করণীয় হচ্ছে যে প্রথমে চিকিৎসকের কাছে যাওয়া। এটা সাধারণ চিকিৎসকের কাছে গেলেই হবে। চিকিৎসকের কাছে যে নির্ণয় করা যে এটা কি আমার অ্যাডভান্স কোনো লিভার ডিজিজ কিনা। যদি তা না হয়, তাহলে আমাকে 1 বছর পরে ফলো আপ করলে, আবার ডাক্তারের কাছে আসলে। আর যদি দেখা যায় যে আমার লিভার ডিজিজটা অ্যাডভান্স, অথবা সাথে কমপ্লিকেশন আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল হাইপারটেনশন আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ লিভার ডিজিজ আছে, প্রেগনেন্সি আছে, তখন আমি স্পেশালিস্টের কাছে যাব। তার কাছে গেলে তখন আমার পুরো অ্যাসেসমেন্ট হবে এবং আমি কী আমার চিকিৎসার প্রয়োজন হবে। মূল কথা হচ্ছে এখানে কিন্তু চিকিৎসার চাইতেও আমার জীবনযাত্রার মান পরিবর্তন করা, লাইফস্টাইল মডিফিকেশন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ।